দেখ আমরা আজকে এই ইলাস্ট্রেশন 62টা করব, খুবই ইম্পর্ট্যান্ট একটা সামস। এটা যদি বুঝতে পারিস তাহলে বলতে পারিস ম্যাক্সিমাম এই ধরনের সামস তুই করতে পারবি। আর এই যে সামসটা সেটা হচ্ছে এইচএসে এসেছিল 2018-এ স্ট্যান্ডার্ড সাম। আমি এক্সপেক্ট করছি যে যে সমস্ত নিয়মগুলো ছিল এইচপি রিলেটেড সেই প্রত্যেকটা নিয়ম তোদের মাথাতে আছে। ঠিক আছে, তাহলে স্টার্ট করি। শ্রী নির্মল বোস is the owner of two houses. ইনি দুটো বাড়ির মালিক। Information relating to the two houses for the previous year 1920 are as follows. এবার বলেছে ওনার যে দুটো বাড়ির যত ইনফরমেশন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। আর আমরা জানি যখনই কোনো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড পাবো বা ডেট পাবো সেটা নিচে আন্ডারলাইন করবো, সেটাকে ইয়ে করার জন্য, হাইলাইট করার জন্য। তো তার মানে দুটো বাড়ি রিলেটেড সমস্ত ইনফরমেশনসগুলো 2019 সালে 20 রিলেটেড সেটা দিয়ে দিয়েছে এখানে। এবার প্রথমে কি দিয়েছে, সিচুয়েটেড ইন। কারণ আমরা জানি যে এই যে হাউস প্রপার্টি সেটা কোনখানে রয়েছে সেইটার ওপর অনেক কিছু নির্ভর করে, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, নেট মিউনিসিপ্যাল ভ্যালু, অনেক কিছু। তো এই ক্ষেত্রে দেখিনি কোথায় রয়েছে কোন বাড়িটা। হাউস নাম্বার 1, হাউস নাম্বার 2 সিচুয়েটেড ইন, এটা হচ্ছে কলকাতা আর এটা হচ্ছে দিল্লি। তার মানে এই দুটো বাড়ি কিন্তু বিগ 4 মেট্রোপলিটন সিটিজে। এবার দেখতে হবে ইউজ কিসের জন্য হচ্ছে, কেন এটা দেখবো, এটা একটা কারণেই দেখবো, লাস্টে যখন ইন্টারেস্ট অন বড়োড লোনের ব্যাপারটা আসবে, যদি এটা লেট আউট হয় তাহলে যত ইন্টারেস্ট আসবে সেই লোনের ওপর অ্যাক্রুয়াল বেসিসে পুরোটাই অ্যালাউড হবে। আর যদি সেলফ অকুপাইড হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম বাড়ি করার জন্য বা কেনার জন্য 2 লাখ, আর হচ্ছে রিপেয়ারের জন্য 30,000। তাও আবার কি 3খানা কন্ডিশনস ফুলফিল করতে হবে। যাই হোক, ইউজ ফর কি, হাউস নাম্বার 1 হচ্ছে সেলফ রেসিডেন্স, নিজে থাকার জন্য। আর দিল্লিরটা হচ্ছে কি টেন্যান্স রেসিডেন্স, তার মানে এটা লেট আউট করা হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা আমি একটু লিখে দিই তোদের সুবিধা হবে। সেলফ অকুপাইড আর এটা হচ্ছে লেট আউট। ঠিক আছে, নেক্সট অ্যাকচুয়াল রেন্ট রিসিভড। অ্যাকচুয়াল রেন্ট রিসিভ, কতটা অ্যাকচুয়ালি রেন্ট পেয়েছে কে, মিস্টার নির্মল বোস। অ্যাকচুয়ালি কতটা পেয়েছে, ঠান্ডা মাথায় প্রত্যেকটা ওয়ার্ড। এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্ড রিসিভড, মানে অ্যাকচুয়ালি উনি কতটা পেয়েছেন। তো আমরা জানি সেলফ রেসিডেন্ট যদি কোনো বাড়ি হয় তাহলে সেখানে পাওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু লেট আউট তাহলে উনি অ্যাকচুয়ালি পেয়েছেন কত, 3 লাখ। অ্যাকচুয়ালি উনি কতটা হাতে পেয়েছেন। নেট মিউনিসিপ্যাল ভ্যালু, বাহ খুব ভালো কথা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেই দিয়েছে যেটা নেট মিউনিসিপ্যাল ভ্যালু। তাহলে আমাদের যে স্টেপ 1 সেখানে আমাদের দরকার পড়ে কি, আমাদের দরকার পড়ে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো তার মানে যেহেতু এখানে নেট মিউনিসিপ্যাল ভ্যালু দিয়ে দিয়েছে তাহলে আমরা সেটাকে গ্রসে কনভার্ট করে নেব। আর কীভাবে করতে হয় সেটাও আমরা জানি, দেখবো কীভাবে করতে হয় এখানে অঙ্কের মাধ্যমে। তারপর আছে ফেয়ার রেন্ট, এখানে নেট মিউনিসিপ্যাল ভ্যালু এখানে আছে রেসিডেন্সের ক্ষেত্রে 2,70,000, এর হচ্ছে 2,70,000। ফেয়ার রেন্ট কত আছে, ফেয়ার রেন্ট মানেও আমরা জানি যে একটা এরিয়াতে অন্যান্যরা কত নিচ্ছে। ঠিক আছে, ফেয়ার রেন্ট হচ্ছে 4 লাখ আর এটা হচ্ছে 3,40,000। ইন্টারেস্ট অন লোন, এটা বলছে ফর রিপেয়ারের জন্য সেলফ যে রেসিডেন্স রয়েছে তার রিপেয়ারের জন্য ইন্টারেস্ট অন লোন দাঁড়াচ্ছে 35,000। আর দিল্লির যে বাড়িটা লেট আউট করা আছে সেটা হচ্ছে আবার কনস্ট্রাকশনস পারপাসে, তো সেটার জন্য ইন্টারেস্ট অন লোন কত আসছে 80,000। ঠিক আছে, খুব ভালো কথা। ভ্যাকেন্সি পিরিয়ড, সেলফ অকুপাইডের ক্ষেত্রে কোনো রকম ভ্যাকেন্সি পিরিয়ড নেই, কিন্তু লেট আউট যে বাড়িটা হয়েছে তার জন্যে ভ্যাকেন্সি পিরিয়ড হচ্ছে 2 মাস। ঠিক আছে, মিউনিসিপ্যাল ট্যাক্স 10%, কোনো অসুবিধা নেই। আমরা যে নেট মিউনিসিপ্যাল ভ্যালুটা পাবো সেই নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর 10% চার্জ করে দিলেই আমরা মিউনিসিপ্যাল ট্যাক্সটা পেয়ে যাব। আর এটাও আমরা জানি যে মিউনিসিপ্যাল ট্যাক্সটা ক্যাশ বেসিসে হয়, অর্থাৎ একজন এসএসসি প্রিভিয়াস ইয়ারে মিউনিসিপ্যাল ট্যাক্স বাবদ নিজের পকেট থেকে যত টাকাই উনি পেমেন্ট করবে তত টাকাই উনি ক্লেম করতে পারবেন ডিডাকশনস হিসাবে। ঠিক আছে, এবার কি বলেছে, ইন কেস অফ সেকেন্ড হাউস, এবার সেকেন্ড হাউসের ক্ষেত্রে কি বলে দিয়েছে দেখ, 20% অফ মিউনিসিপ্যাল ট্যাক্স হ্যাজ নট বিন পেড ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 1920। এবার বলেছে যে সেকেন্ড যে হাউসটা রয়েছে তার মধ্যে যতটা মিউনিসিপ্যাল ট্যাক্স হয়, অর্থাৎ যে 10% যেটা আছে এই 10%টা নেট মিউনিসিপ্যাল ভ্যালু ওপর চার্জ করে, অর্থাৎ যেটা হচ্ছে 3,40,000, এই 3,40,000
3,40,000 কিনা, হ্যাঁ 2,70,000 ওপর চার্জ করে কত আসে 27,000 ওপর 20% দেয়নি, তার মানে দিয়েছে কত 80% দিয়েছে, তাহলে ততটুকুনি উনি ক্লেম করতে পারবেন। বুঝতে পেরেছিস, কোনো রকম অসুবিধা নেই। এবার বলেছে কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী নির্মল বোস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020 and 21। তার মানে এই যে অ্যাসেসমেন্ট ইয়ার রয়েছে 20-21, সেই ইয়ারে আমাদেরকে অ্যাসেস করতে হবে কোন ইয়ারের জন্য, ফিনান্সিয়াল ইয়ার 19-20 জন্য। কোনো রকম অসুবিধা আছে? অসুবিধা নেই। তাহলে এবার আমরা অঙ্কটা করবো, কিন্তু তার আগে একটুখানি ডিসকাসটা করে নিই যাতে অঙ্কটা করার সময় তোদের অসুবিধা না হয়। এইখানে একটা জিনিস দেখবি, আমরা যখন সেকেন্ড স্টেপে লিখতাম রেন্ট রিসিভড অর রিসিভেবলস আফটার ডিডাক্টিং আনরিয়ালাইজড রেন্ট বাট বিফোর চার্জিং লস ডিউ টু ভ্যাকেন্সি, তো এই জায়গাটায় আমাদের ভালো মতন বুঝবে কিন্তু জিনিসটা, আমাদের ওইখানে এটা বার করতে হতো যে সারা বছর আমি কত টাকা পেতে পারি, তার মধ্যে থেকে যদি আনরিয়ালাইজড রেন্ট কিছু থেকে থাকে, অর্থাৎ যেটা আমি পাইনি এবং আমি আন্ডার সেকশন 4 অনুযায়ী গভর্নমেন্টের আইটি অফিসারকে আমি কনভিন্সও করে দিয়েছি যে আমি পাইনি, তা দেখো যে যে শর্তগুলো দিয়েছে সমস্ত শর্ত আমি পূরণ করে দিয়েছি। তো যদি ওই 4টে শর্ত পূরণ করতে পারে তখন আইটি ডিপার্টমেন্টের অফিসার কি বলেছে, ঠিক আছে তাহলে যেটা আনরিয়ালাইজ সেটা তুমি মাইনাস করে দাও, এইটা বাদ দিয়ে কতটা তুমি রেন্ট পেতে পারো এক বছরে বা পাবে বা পেয়েছো, এই অ্যামাউন্টটা তুমি আমাকে বলো। খালি ওর মধ্যে থেকে কোনো রকম যদি ভ্যাকেন্সি থাকার জন্য লস হয় সেটাকে মাইনাস করো না। কথাটা বুঝতে পেরেছিস? পরে গিয়ে অর্থাৎ স্টেপ 4-এ গিয়ে বলবে যে ঠিক আছে এইবার তুমি লস ডিউ টু ভ্যাকেন্সিটাকে মাইনাস করো। তার মানে স্টেপ 2-তে লস ডিউ টু ভ্যাকেন্সি এই লসটাকে কিন্তু কনসিডার করা হয় না। কথাটা বুঝতে পারলি? তার মানে যদি একটা এরকম কোনো সিচুয়েশন থাকে যেখানে নাকি কোনো একখানা প্রপার্টির আনরিয়ালাইজ রেন্ট নেই, তাহলে সেই ক্ষেত্রে সারা বছরে ওই বাড়িটার কতটা ইনকাম করতে পারতো রেন্ট বাবদ পুরোটাকেই দেখাতে হবে। কথাটা বুঝতে পারছিস তো? যেমন এখানে দেখ একটা ব্যাপার, এখানে বলছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড কত 3 লাখ, অ্যাকচুয়াল রেন্ট রিসিভ 3 লাখ, আবার এখানে বলেছে ভ্যাকেন্সি পিরিয়ড কত 2 মান্থস। তাহলে আমায় বলতো যে এইখানে যে অ্যাকচুয়াল রেন্ট যেটা রিসিভ করেছে সেটা কত মাসের? 10 মাসের। কিন্তু ওই স্টেপ 2-তে বলেছে রেন্ট রিসিভড অর রিসিভেবলস আফটার ডিডাক্টিং অফ আনরিয়ালাইজ রেন্ট বাট বিফোর চার্জিং লস ডিউ টু ভ্যাকেন্সি। তার মানে কোনো রকম ভ্যাকেন্সি থাকার জন্য যে লসটা সেটা কিন্তু মাইনাস করলে চলবে না স্টেপ 2-তে। সেই কারণে স্টেপ 2-তে যেহেতু এই অঙ্কের মধ্যে কোনো রকম আনরিয়ালাইজ রেন্ট নেই, তার জন্যে আমরা কি করব, সারা বছরের কতটা রেন্ট বাবদ পেতে পারে মিস্টার নির্মল বোস সেটা কিন্তু আমাদেরকে বার করে দেখাতে হবে। তাহলে 10 মাসের যদি 3 লাখ টাকা হয় তাহলে আমরা 12 মাসে কনভার্ট করব, কারণ 2 মাস হচ্ছে গিয়ে তোর কি ভ্যাকেন্সি পিরিয়ড। তাহলে যদি আমরা ক্যালকুলেট করে নিই যে 3 লাখ, যদি এটা এমনি হয়ে যাবে 3 লাখ 10 মাসের জন্য, তার মানে 1 মাসের জন্য কত 10,000। এবার যখনই সেটাকে আমি 12 দিয়ে গুণ করবো, সরি ভুল বললাম, 3 লাখ ওটাকে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তাহলে বেরিয়ে আসবে 30,000। এবার 30,000কে যখন নাকি আমি গুণ করবো 12 মাস দিয়ে তখন বেরিয়ে আসবে 3 12 36, তার মানে 3,60,000 টাকা হচ্ছে সারা বছরে রেন্ট রিসিভ আর রিসিভেবলস। ঠিক আছে, এই যে 2 মাসের যে লসটা ডিউ টু ভ্যাকেন্সি সেটা তো আমরা স্টেপ 4-এ গিয়ে মাইনাস করবি, অসুবিধার কি আছে? তাই এই কারণে স্টেপ 2-এর ওইটাকে কিন্তু বছরে আগে আমায় কনভার্ট করে নিতে হবে। কথাটা বুঝতে পারলি? যেরকম এখানে যদি আমি করি, এটা হচ্ছে 3 লাখ ফর 10 মান্থস, তাহলে এটাকে কিভাবে কনভার্ট করব, সেটা হচ্ছে ডিভাইডেড বাই 10 ইন্টু 12, এইখান থেকে আসবে 3,60,000। এইটা আমাদের সারা বছরের নির্মল বোসের দিক দিয়ে যদি আমরা ভেবে নিই। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে একটা ব্যাপার, যেটা একটা প্যাঁচ রয়েছে যেটাকে আমাদের ঠান্ডা মাথায় ডিল করতে হবে, ডিল করে ফেললাম। আরেকটা প্যাঁচ যেটা রয়েছে সেটা হচ্ছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু। এখানে তো তাও খুব ভালো কথাটা নেট মিউনিসিপ্যাল ভ্যালু বলে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে, কিন্তু এরকমও তো হতে পারে বলতোই না। তখন কি করতাম আমরা? 9 দিয়ে ভাগ করতাম। যদি দেখতাম যে 9 দিয়ে ভাগ করার পর সেটা পুরোপুরিভাবে মিলে যাচ্ছে, তার মানে ওটা নেট মিউনিসিপ্যাল ভ্যালুতে দেওয়া আছে, ওটাকে গ্রসে কনভার্ট করতে হবে।
তাই তো? আর যদি না মিলতে তখন ধরে নিতাম যেহেতু কিছু মডেল নেই, তার মানে ওটা গ্রস মিউনিসিপাল ভ্যালুতেই দেওয়া আছে। আর এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কখন আমরা অ্যাপ্লাই করতাম, যখন নাকি বাড়িটা কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মধ্যে কোনো একটা জায়গাতে থাকবে। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে তাহলে এই সামসটা এখন আমরা করতেই পারি। এখানে যেহেতু আচ্ছা আমি একটা কাজ করি, আমরা ওয়ার্কিংসগুলো করেই নিই, তারপর একেবারে স্টার্ট করব। তাহলে এখানে কি আছে, নেট মিউনিসিপাল ভ্যালু কত আছে, নেট মিউনিসিপাল একে আমরা কোনটাকে করে নেবো, লেট আউটটাকে করে নেবো, ঠিক আছে? তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু কত আছে, 2,70,000। তাহলে দাদা 2,70,000টাকে আমায় কিসে কনভার্ট করতে হবে, গ্রস মিউনিসিপাল ভ্যালুতে। ভেরি গুড। এইবার কথাটা হচ্ছে আমরা কি জানি, আমাদের যে ক্যালকুলেশনটা হয়, ক্যালকুলেশনটা ঠিক এরকমভাবে হয় যে গ্রস মিউনিসিপাল ভ্যালু মাইনাস 10% অফ গ্রস মিউনিসিপাল ভ্যালু, যেটাকে আমরা বলি অ্যানুয়াল মেইনটেনেন্স এক্সপেন্সেস। তারপর যদি কোনো রকম ওয়াটার ট্যাক্স অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স থেকে থাকে, সেইটাকে মাইনাস করার পর আমাদের নেট মিউনিসিপাল ভ্যালুটা আমরা পেয়ে থাকি। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, আর এইটাও আমরা জানি, একটুখানি রিভিশনস করে নিই যে আজকে এই যে ওয়াটার ট্যাক্স আর সিওয়ারেজ ট্যাক্স, এটা যদি অ্যামাউন্টটা দেওয়া থাকে খুব ভালো কথা। যদি অ্যামাউন্টে না দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেয়, তখন সেটাকে আমার কার উপর চার্জ করতে হবে, নেট মিউনিসিপাল ভ্যালুর উপর কিন্তু আমাকে চার্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা জানতাম। এবার কথাটা হলো যে তাহলে আমরা যদি এই নেট মিউনিসিপাল ভ্যালুর থেকে আমরা যদি এইখানে যেতে চাই, গ্রস মিউনিসিপাল ভ্যালুতে যেতে চাই, এইটা তো এই অঙ্কের মধ্যে নেই, তাহলে এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তাহলে এইখানে কি, এটা হচ্ছে গিয়ে 100, এটা হচ্ছে 10, তাহলে এই নেট মিউনিসিপাল ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু 90। তাহলে আমরা কি করব, এই যে ফিগারটা থাকবে নেট মিউনিসিপাল ভ্যালু, সেই নেট মিউনিসিপাল ভ্যালুকে আমরা 90 দিয়ে গুণ করে 100 দিয়ে আমরা, অর্থাৎ এইটা দিয়ে ডিভাইড করে আমরা এটা দিয়ে গুণ করে দেবো। তাহলে এখান থেকে আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালু এই ফিগারটা পেয়ে যাবো। ব্যাস, এখান থেকে যে প্যাঁচটা ছিল সেই প্যাঁচটা এখান থেকে আমরা খুলে দিলাম। কথাটা বুঝতে পারলি? তাহলে একটুখানি করে নিই, কত আছে এটা, 2,70,000 ডিভাইডেড বাই 90 ইন্টু 100, আর এটাকে আমরা 9 দিয়ে ডিভাইড করে 10 দিয়ে মাল্টিপ্লাই করা মানেটাও একই। 0 যদি কেটে দিই, 9 দিয়ে ডিভাইড, 10 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এখান দিয়ে কত বেরিয়ে এলো, 3 লাখ টাকা। কত ইজি অঙ্ক। আর এইটাও মাথায় রাখতে হবে যে যখন নাকি আমি যে মিউনিসিপাল ট্যাক্সে যে 10% চার্জ করবো, সেটা কিন্তু কখনোই আমি গ্রস মিউনিসিপাল ভ্যালুর উপর চার্জ করবো না, সেটা আমি চার্জ করবো কোথায়, নেট মিউনিসিপাল ভ্যালু, যেটা হচ্ছে 2,70,000। ঠিক আছে? যত রকম বোঝা ছিল সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে বুঝে নিলাম। এবার অঙ্কটা আমরা করব। আমরা কি করলাম দেখ, এইখানে পার্টিকুলারসের একটা লিখলাম, একটা কলাম করলাম, আর একটা হচ্ছে অ্যামাউন্ট রুপিস। খুব ভালো মতন দেখবি, কারণ বইতে যেরকম প্রেজেন্টেশনস আছে ওরকম প্রেজেন্টেশনস আমরা করব না, আমরা একটু অন্যরকম করব, যেটা আমাদের কন্ট্রোল রাখতে সুবিধা হবে। তো প্রথমে একটা পার্টিকুলারস, একটা অ্যামাউন্ট রুপিস, আর ওপরে কি লিখবো, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস property of Mr. Nirmal Bose, comma, a resident individual for the assessment year 2021 relating to the previous year 1920। ঠিক আছে, এইটা প্রথমে লিখলাম, এই ধরনের জিনিসগুলো মাথার মধ্যে রাখবি। এরপর আমরা কি করব, স্টেপ 1। আচ্ছা, এইবার একটা জিনিস ব্যাপার আছে, বোঝার আছে, সেটা হচ্ছে এখানে দুটো বাড়ি, তো যেহেতু দুটো বাড়ি, তাই আমাদেরকে মেনশন করে দিতে হবে এখন যে আমরা কম্পিউটেশনসটা করছি, সেই কম্পিউটেশনসটা আমরা কোন বাড়ির করছি। তো আমরা একটা কাজ করি, প্রথমে আমরা লেট আউটটাকে করে নিই, ঠিক আছে, তারপর আমরা সেলফ অকুপাইডটাকে করব, তারপর তোরা তোদের মতন করে যেটা আগে থাকবে সেটা কি তোরা করবি। প্রথমে বোঝার জন্য একটু যেটা ক্যালকুলেশনস আছে সেই জিনিসগুলোকে করে নিই। তাহলে প্রথম হচ্ছে হাউস 2, লেট আউট।
ঠিক আছে, এটাকে আন্ডারলাইন করে দিলাম। এইবার আমরা করব কি, স্টেপ 1। স্টেপ 1-এ কী করি আমরা, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেন্ট, তারপর ব্র্যাকেটের মধ্যে ওই যে জিনিসটা আমরা লেখার হয় সেটা লিখি। তো প্রথমে আমরা কি লিখব, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ঠিক আছে। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কত আছে দাদা, কত লিখবো, এখানে আমরা ওয়ার্কিংস একটু দেখিয়ে নিই, মানে যেটা আমরা এখানে ক্যালকুলেশন করেছিলাম ওটাকে একটুখানি দেখিয়ে দেবো। 2,70,000 ডিভাইডেড বাই 9 বাই ইন্টু দিয়ে গুণ, তাহলে এটা কত এলো, এটা হচ্ছে কি 3 লাখ। খালি তোরা এইটা দেখবি যে আমি কলামগুলোকে কিভাবে ইউজ করি। তারপর হচ্ছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত আছে দাদা, ফেয়ার রেন্ট হচ্ছে 3,40,000, ঠিক আছে। এরপর আমরা এখানে কি লিখব, হুইচ এভার ইজ হায়ার, whichever is higher taken as a হ্যাঁ that will be taken as reasonable expected rent, but under section 23 subsection 1 clause A, but subject to the maximum amount of standard rent, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড রেন্টে কোনো ফিগার নেই, নয়তো দ্যাট ইজ দিয়ে সেই অ্যামাউন্টটা লিখে দিতাম, যেহেতু নেই ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইখানে যেটা বেশি সেটা আমরা নেব। তাহলে 3 লাখ আর 3,40,000 মধ্যে বেশি হচ্ছে কি কোনটা, 3,40,000 এখানে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে 3,40,000, ঠিক আছে। নেক্সট আমরা কি করব, স্টেপ 2। স্টেপ 2-তে কি, রেন্ট রিসিভড or receivable after deduction of unrealized rent but before charging loss due to vacancy। তাহলে এইখানটার মধ্যে একটু ওয়ার্কিংসটা দেখিয়ে দিই, বুঝলি। ওয়ার্কিংসটা হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট, একটু লিখে দিই, অ্যাকচুয়াল রেন্ট রিসিভড ডিভাইডেড বাই যত মাসের পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এখানে 10, এটা হচ্ছে 12, আর এখানের অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে তোর 2,70,000, তাই তো না, 2,70,000 না, 3 লাখ, 3 lakhs। তাহলে 3 lakhs ডিভাইডেড বাই 10 into 12, এখান থেকে কত বেরিয়ে আসে, 30,000, 3 × 36, 3,60,000, ঠিক আছে, বোঝা গেল। এইবার আমরা কি করব, এখানে দাগ দিল। এইবার আসবে স্টেপ 3। এখানে কি, whichever is higher between the amount computed in step 1 and step 2, ঠিক আছে। তাহলে এই 1 আর এই হচ্ছে 2, এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাকে আমরা নেব, তাহলে 3,60,000, ঠিক আছে। এবার আসছে স্টেপ 4। কি করব, লেস করে লস ডিউ টু ভ্যাকেন্সি এটাকে মাইনাস করে দেবো। তাহলে লস ডিউ টু ভ্যাকেন্সি কত ছিল,
60,000, 60,000 2 মাস, তার মানে 1 বছরের জন্য যদি 3,60,000 হয় তাহলে 2 মাসের জন্য অবভিয়াসলি 60,000। ঠিক আছে, তাহলে এখানে আমরা 60,000টাকে লিখে দিলাম। এইবার আমরা কি করব, স্টেপ 5, এখানে কি লিখবো, গ্রস মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, মনে রাখবি এই গ্রস মিউনিসিপাল ভ্যালুর থেকে আমরা সেকেন্ড কলামটা ইউজ করব, বুঝতে পারলি? তার মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু পর্যন্ত আমরা যে ফার্স্ট কলামটা রয়েছে সেটাকে ইউজ করব, তারপরে যেই অ্যামাউন্ট এবার বেরোবে সেটাকে আমরা এখানটায় লিখে দেবো 3 লাখ। ঠিক আছে, এরপর গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে আমরা কি করব, লেস মিউনিসিপাল ট্যাক্স। ওখানে ক্লিয়ারলি বলেছে যতটা মিউনিসিপাল ট্যাক্স হয় তার 20% দেওয়া হয়নি, তার মানে 80% দেওয়া হয়েছে। তাহলে মিউনিসিপাল ট্যাক্স যদি আমায় বার করতে হয় তাহলে নেট মিউনিসিপাল ভ্যালু ইন্টু 10%, কারণ মিউনিসিপাল ট্যাক্সের এখানে রেট বলে দিয়েছে 10%, আর তার 80% দিয়েছে। তাহলে এখানে মিউনিসিপাল ভ্যালু কত, নেট মিউনিসিপাল ভ্যালু হচ্ছে কি 2,70,000। ঠিক আছে, 2,70,000 লিখলাম, তার ওপর 10%, আর এটা হচ্ছে 80%। এটা যদি আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে আমরা দেখব যে 27,000-এর 80% কত আসে, যেটা হচ্ছে 21,600। ঠিক আছে, যেই এটা করলাম এখান থেকে 3 লাখের থেকে 21,600টা মাইনাস করলাম, আসছে 278,400। তাহলে এইটাকে আমরা বলবো নেট অ্যানুয়াল ভ্যালু। ওহো, এখানে তো গ্রস মিউনিসিপাল ভ্যালু লিখে রয়েছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু, এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই। এবার এরপর আসবে আমাদের ডিডাকশনস আন্ডার সেকশন 24, সেটাকে আমরা পরের পেজে করছি। তাহলে এবার একটা কাজ করি, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24 আন্ডারলাইন করে দিলাম। তারপর এখানে লিখব আন্ডার সেকশন 24A, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই স্ট্যান্ডার্ড ডিডাকশনসটা কত, এটা বলে NAV অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালুর ওপর 30% র্যান্ডামলি তুমি ডিডাকশনস পেয়ে যাবে। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু কত বেরিয়েছিল আমাদের এখান থেকে, 278,400। তাহলে 278,400-র ওপর 30% চার্জ করব। তাহলে 30% যদি চার্জ করি তাহলে বেরিয়ে আসে 83,520। 83, আচ্ছা একটা কাজ কর, এটাকে এখানেই লেখ 520। কেন এখানে লেখ, কারণ এখনও 24B এরও কিছু ডিডাকশনস থাকতে পারে, তো দুটোকে যোগ করবি, কারণ দুটোই তো মাইনাস হবে, এই জন্য দুটোকে যোগ করে বাইরে নিয়ে গিয়ে তারপর সেটাকে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে মাইনাস করে ট্যাক্সেবল ইনকামটা বার করতে পারবি হাউস নাম্বার 2 এর থেকে, যেটা লেট আউট করা আছে। ঠিক আছে, তাহলে এই টাকার এখানে লিখলাম না, 83,520টা করলি। এইবার করবি কি, এবার করব কি, আন্ডার সেকশনস 24B এখানে কি থাকবে, ইন্টারেস্ট অন বরোড লোন। ঠিক আছে, এইবার ইন্টারেস্ট অন বরোড লোন, দেখ এখানে কিসের জন্য আছে, পারচেজের জন্য, মানে কনস্ট্রাকশনসের জন্য। ঠিক আছে, কনস্ট্রাকশনসের জন্য যেটা লেট আউট করা হয়েছে, সেই কনস্ট্রাকশনস হয়েছে, সেবার বাড়িটাকে লেট আউট করা হয়েছে, এবং সেই যে লোনটা নেওয়া হয়েছে তার উপর ইন্টারেস্ট কত, 80,000। তো আমরা জানি যে লেট আউটের ক্ষেত্রে যতটাই ইন্টারেস্ট দাঁড়াবে পুরোটাই কিন্তু ছাড় পাওয়া যাবে। তাহলে এখানে আমরা 80,000 লিখে দিলাম, কারণ এখানে কোনো লিমিটেশনস থাকে না। এবার আমরা কি করব, এই দুটোকে যোগ করব, কত আসে 163,520। এবার আমরা এই 163,520টাকে আগের পেজে যে নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়েছিল তা থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে এইখানে দেওয়া আছে নেট অ্যানুয়াল ভ্যালু, তার থেকে এই যে ফিগারটা সেটা আমরা মাইনাস করে দিই, দেখি কত বেরোয়, 278,400। কত বেরিয়ে আসছে, 114,880। এইটা হচ্ছে লিখে দিই ইনকাম ফ্রম হাউস 2, যেটা সিচুয়েটেড রয়েছে দিল্লিতে। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের আরেকটাও কম্পিউট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে হাউস 1-এর,
কারণ এইটা হচ্ছে যদি আমার একটা বাড়ি থাকতো বা নির্মল বসুর যদি একটা বাড়ি থাকতো তাহলে সেইটার ওপরে ওনাকে এতটা ট্যাক্স দিতে হতো, কিন্তু যেহেতু সেলফ অকুপাইড একটা বাড়ি আছে তাহলে সেইটার ক্ষেত্রে যে ইন্টারেস্ট অন লোন যেটা রিপেয়ার পারপাসে কাজে লাগিয়েছেন সেটাকে তো উনি ক্লেম করতে পারবেন, অর্থাৎ মাইনাস করতে পারবে, তাহলে ওনার ট্যাক্সেবল ইনকামটা তো কমে যাবে আন্ডার দ্য হেড অফ এইচপি। তো এই জন্য আমরা প্রথমে এটা এই জন্য ক্যালকুলেট করে নিলাম। এবার আমরা করব কি, হাউস ওয়ান যেটা হচ্ছে সেলফ অকুপাইড, তোরা এত কিছু না লিখে স্টেট হয়ে এসও লিখে দিতে পারিস, ঠিক আছে। এইবার একটা জিনিস মাথায় রাখবি, যেহেতু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কোনো ইনকাম হয় না, তাহলে সেই ক্ষেত্রে স্টেপ ওয়ান গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, নেট মিউনিসিপ্যাল ভ্যালুগুলো দেখার কোনো প্রশ্নই আসে না, কারণ আজকে সেলফ অকুপাইড যেই বাড়ি তার উপর তো কোনো ইনকাম আসে না। তো যার ফলে যে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, এটা এই যে এগুলি করতাম কিসের জন্য, গ্রস অ্যানুয়াল ভ্যালুটা বার করার জন্য। তো সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত হবে, 0। গ্রস অ্যানুয়াল ভ্যালু কথাটার মানে কি, যে এই বাড়িটা এক বছরে কতটা ইনকাম করে দেওয়ার ক্ষমতা রাখে। তো সেই বাড়িটা আমি থাকি তাহলে আমার ইনকাম করার ক্ষমতা রাখে কি, তো সেই কারণে ওই ওপরের যে স্টেপসগুলো আমরা ফলো করতাম গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করার জন্য, সেগুলো এখানে করার কোনো দরকার নেই। তার মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত বেরোবে, 0। তো গ্রস অ্যানুয়াল ভ্যালু যদি 0 বেরোয় তাহলে কি মাইনাস করবি, মিউনিসিপ্যাল ট্যাক্স। তো মিউনিসিপ্যাল ট্যাক্সও কত, 0। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু কত, তাও 0। আর ওখান থেকে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ এনএবি তা কি হবে, তাও 0। তাহলে হবে কি শুধু একটাই, যে নিজের বাড়িটা যেটা থাকছে সেই বাড়িটার জন্য একটা লোন নিয়েছিল, সেই লোনের ওপর ইন্টারেস্ট দাঁড়াচ্ছে কত, 35,000, ঠিক আছে। তো আমরা কখনোই 35,000 ক্লেম করতে পারবো না। যদি রিপেয়ার পারপাস হয় তাহলে ম্যাক্সিমাম লিমিট কত, 30,000, তাই তো। আর এইখানে যেহেতু কিছু বলা নেই তাহলে আমরা ধরে নেব যা যাবতীয় শর্ত ছিল কনস্ট্রাকশনসের ক্ষেত্রে 2 লাখ টাকা ম্যাক্সিমাম লিমিট, আর রিপেয়ারের ক্ষেত্রে 30,000 ম্যাক্সিমাম লিমিট 30,000। তো যেই সমস্ত শর্তগুলো ছিল প্রত্যেকটা শর্তই পূরণ করতে সক্ষম হয়েছে শ্রী নির্মল বোস। কথাটা বুঝতে পেরেছিস? তাই এইখানে শুধু একটাই আসবে, সেটা হচ্ছে লেস। এখানে একটা কাজ কর, যদি তোদের সুবিধা একটু প্রেজেন্টেশনসের দরকার পড়ে, নেট অ্যানুয়াল ভ্যালুটাকে এখানে লেখ নীল, ঠিক আছে। তারপর লেস স্ট্যান্ডার্ড ডিডাকশন, ডিডাকশন আন্ডার সেকশন 24, তারপর এখানে লেখ আন্ডার সেকশন 24B ইন্টারেস্ট অন বরোড লোন ফর রিপেয়ার। তাহলে এই ক্ষেত্রে এখানে আচ্ছা এখানে একটু লিখেই দিই, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে গিয়ে 30,000 যেহেতু রিপেয়ার পারপাসে, আর ইন্টারেস্ট অ্যাকচুয়াল ইন্টারেস্ট হচ্ছে 35,000, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম কত, 30,000, সেই 30,000টা এখানটায় বসিয়ে দেয়, ঠিক আছে। বা 30,000 তোদের প্রেজেন্টেশনসের জন্য 30,000টা এখানে বসিয়ে দেয়, তাহলে এইখান থেকে এইখানে এলো, এটা নেগেটিভ ফিগার, ঠিক আছে। আর এখানে একটা জিনিস করে দিবি, ইট ইজ অ্যাজুম দ্যাট all the conditions are satisfied by the Sri Nirmal Bose, তার জন্য এই ম্যাক্সিমাম লিমিটটা সে পেলো। কথাটা বুঝতে পেরেছি? 35,000 পাবে না কিন্তু, আবার এইটাই যদি অ্যাকচুয়াল হতো 25,000 তবে কিন্তু 25,000 আবার পেতো, কারণ ম্যাক্সিমাম হচ্ছে 30,000, বুঝতে পেরেছিস তো। তাহলে এই যে 30,000, এবার এই যে 30,000, এই যে একটা কাজ কর, এবার একটা কাজ কর, এই যে 30,000 যেটা বেরিয়ে এলো, এইটা হচ্ছে 30,000 হচ্ছে হাউস নাম্বার 1 থেকে ইনকাম, ভালো মতন বুঝবি। তাই এখানে লিখে দে ইনকাম ফ্রম হাউস 1। তাহলে হাউস 2 থেকে ইনকাম কত ছিল, পজিটিভ 1,14,880, আর হাউস 2 থেকে ইনকাম হচ্ছে -30,000। তাহলে
আমরা কাটাকুটি করে ট্যাক্সেবল ইনকাম বলবো আন্ডার দ্য হেড অফ এইচপি। তাহলে ট্যাক্সেবল ইনকাম ফ্রম এইচপি হচ্ছে গিয়ে 1,14,000 থেকে এইটার থেকে এইটা আমরা মাইনাস করে দেবো। তাহলে 1,14,000 থেকে যদি মাইনাস করি, তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে এখান থেকে বেরিয়ে আসবে 84,880। আমরা কি করব, যখন এরপর আমরা আরও একটা প্রেজেন্টেশন খুব সুন্দর মতন করতে পারি, কি জানিস, আমরা আরেকটা কলাম, আমরা একটা বেস্ট প্রেজেন্টেশন কি করতে পারি, এই পাশে আর একখানা কলাম রাখতে পারি। ঠিক আছে, কলামটা রাখলে কি হবে, এইটার ইনকামটাকে আমরা এখানটায় বসাবো 1,14,880, আর এইখানে যে সেকেন্ডের যে ইনকামটা সেটাকে আমরা এখানটা বসাবো। তাহলে প্রেজেন্টেশন আরও বেস্ট হবে। তো এইখান থেকে যখন আমি এটা করব সেখান থেকে বেরিয়ে আসবে 84,880। তার মানে এই সেকেন্ড কলামের মধ্যে কোন বাড়ি দিয়ে কতটা ইনকাম করলাম সেটা বেরোবে, আর তারপরে এখানে আমরা কলাম রাখবো, সেটা হচ্ছে একটা বাড়ির থেকে কত ইনকাম আর আরেকটা বাড়ি দিয়ে কত ইনকাম, সেটা প্লাস মাইনাস করে আলটিমেটলি কতটা ইনকাম হলো দুটো বাড়ির থেকে, সেটা নেটে বেরিয়ে আসবে এই ট্যাক্সেবল ইনকাম ফ্রম এইচপি। ঠিক আছে।